খবর শুনছেন বিশ্ব সংবাদ 24 থেকে। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন। লোকসভার শেষ দিনে হঠাৎ কেন উঠা স্পিকারের বিদায়ী ভাষণ, মোদি রাহুলের উপস্থিতিতে বড় নাটক। আসল ইতিহাসই বলেছি, শুভেন্দুর হুঙ্কারের পরও অনর নেতাজিকে অপমান করা অনন্ত মহারাজ। 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সেনা সরাচ্ছে আমেরিকা, শেষ হচ্ছে 23 বছরের সামরিক উপস্থিতি। পাকিস্তানের আইএসআই এজেন্ট লুকিয়ে কলকাতায়, প্ল্যানে কি ছিল, কিভাবে অপারেশন চালালো এসটিএফ, সিনেমাকেও হার মানাবে এই গল্প। নজর করে পূর্ণ বন্দে মাতরম দিয়ে শুরু লোকসভা, মকদ্দারের রাজনৈতিক তোপের আবহে মুলতুবি বাদল অধিবেশন। দমদমে হারহিম ঘটনা, বাড়িতে ঢুকে শিউরে উঠলে লোকজন। স্বাধীনতা দিবসে নজিরবিহীন চমক, অতিথি হয়ে আসেন 5 রাজ্যের প্রতিনিধি। লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা, চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের। মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে সোজা 4,500 টাকা, বাংলার এই সরকারি প্রকল্পে বিরাট ধামাকা। 17 আগস্ট অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, স্বামী সরকারি চাকরি করলে কি মিলবে সুবিধে? আইন মানুন, নত সুপ্রিম কোর্টে যাব, স্পিকারের দরবারে কড়া মেজাজে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবা হিসেবে ছেলেকে 5টি কথা বলতেই হবে, বদলে যাবে ওর ভবিষ্যৎ। বাংলা নয়, পশ্চিমবঙ্গ চায়, রাজ্যসভায় মমতা সরকারের প্রস্তাব উড়িয়ে নতুন দাবি বিজেপি সাংসদ শ্রমিকের। ডে কেয়ার সেন্টারের রক্তগঙ্গা, ঘুমন্ত শিশুদের সামনেই স্ত্রী ও 7 বছরের মেয়েকে কুপিয়ে খুন। হাসান মাহমুদ একাই করলেন 6 শিকার, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 198 রানে গুটিয়ে দিল বাংলাদেশ। 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা, কারা পাবেন আর কারা বাদ পড়ছেন? নেই পুষ্টির বালায়, অঙ্গনওয়াড়িতে রুটি আর নুন জুটছে খুদেদের। পুরনো ভিডিও দাবি করেও তদন্তের নির্দেশ। কুণাল ঘোষের বাড়ি ও পার্টি অফিসে হামলা, ঋতব্রত সুদীপের বিরুদ্ধে অভিযোগ করে গ্রেপ্তারের দাবি বিধায়কের। অধ্যাপক দম্পতির জমি দখলের চেষ্টা রুখল পুলিশ, দেগঙ্গায় থমকে বিজেপির পার্টি অফিস। ভেসে যাবে কলকাতা, বাংলাদেশ থেকে ভয়ঙ্কর বিপদ ঢুকছে, এই রাজ্যে ভাসবে একাধিক জেলা। দলের তাগিদে নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল, 20 জন বিদ্রোহী সাংসদের কপালে কি বড় আইনি বিপদ? সরকারি কেঁপে উঠল মানটি, রিক্টার স্কেলে মাত্রা 5.5। বৈদিক শাস্ত্রে উল্লিখিত 84 লক্ষ যোনির আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন আসাদুজ্জামান আসাদ, যাকে বামপন্থীরা বলেন অবৈজ্ঞানিক। অ্যামাজনের জঙ্গলে খোঁজ মিলল বিলুপ্ত এক সভ্যতা, ছিল লক্ষ লক্ষ মানুষের বাস, এতদিনের অনুমান ভাঙল সাম্প্রতিক গবেষণায়। বেতন দিলে কি কেনা গোলাম ভাববেন? উচ্চবিত্ত মালকিন কিভাবে পরিচারিকাকে টর্চার করতেন, দেখুন সেই শিউরে ওঠা দৃশ্য। বাড়িতে ফ্রিজ, এসি, বাইক থাকলে বাতিল হবে রেশন কার্ড। আগেভাগে জেনে নিন শর্ত। শৈশব থেকে সফর ছিল কর্মজীবনের মধ্য গগন থেকে সরে এসে সংস্কারে মন, জন্মবার্ষিকীতে ফিরে দেখা শ্রীদেবীকে। একই প্রকল্পের জন্য পৃথক সুপারিশ আটকাতে সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আমেরিকায় মা ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোর। রাতের শহরে মিছিলের ডাক, অগ্নিমিত্র, নারীর নিরাপত্তার স্বার্থে 14 আগস্ট বিশেষ কর্মসূচি। ভেন্টিলেটর সংকটে কাল 10 শিশুর প্রাণ, অবশেষে করা পদক্ষেপ স্বাস্থ্য ভবনে। স্বাধীনতা দিবসে প্রথমবার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে বাজবে বন্দে মাতরম, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন দেশবাসী। বিকশিত ভারত প্রবন্ধে বাজিমার সুন্দরবনের সেলিমার। লালকেল্লা আমন্ত্রণ দিনমজুরের মেয়ের, কিন্তু যাওয়ার খরচ যোগাবে কে? ওবিসি এ এবং বি আর নয়, 2010 পরবর্তী সব শংসাপত্র বাতিলের নির্দেশ হাইকোর্টে। আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়, ক্রিকেট বাঁচাতে বড় সিদ্ধান্তের পথে জয়সার আইসিসি। ওম বিড়লার মুখোমুখি অভিষেক, আসন বদল নিয়ে সুপ্রিম কোর্টের চরম হুঁশিয়ারি। হরমুজ দ্বন্দ্ব চরমে, আমেরিকা ও ইরানের মধ্যে বাড়ছে কূটনৈতিক জটিলতা। 79 বছর পরে পাকা রাস্তা, সেতু, অধরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার। সংসদের শেষ দিনে ধুন্ধুমার, সরকারের সমস্ত শর্ত সরাসরি খারিজ করে চরম অনড় বিরোধী শিবির। তৃণমূলের অন্দরে এবার আইনি ঝড়, আদালতের কড়া নির্দেশে বিপাকের শাসক শিবিরের হেভিওয়েট নেতারা। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। দেশের উচ্চকক্ষ রাজ্যসভায় ফের জোরালো হয়ে উঠল রাজ্য শহরের নাম পরিবর্তনের রাজনীতি। কেরলের নাম পরিবর্তনের একটি বিল নিয়ে আলোচনার সময় রাজ্যসভায় সরব হন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, রাজ্যকে ওয়েস্ট বেঙ্গল না বলে সরাসরি সরকারি ও সাধারণ সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নামে চিহ্নিত করা উচিত। মুখ্যমন্ত্রী রাজ্য সরকার অতীতে রাজ্যের নাম পরিবর্তন করে শুধুমাত্র বাংলা রাখার যে প্রস্তাব দিয়েছিলেন, তার কড়া বিরোধিতা করেন শ্রমিক। তিনি স্পষ্ট করে দেন যে বাংলা বা অন্য কোনো নাম নয়, রাজ্যের প্রকৃত পরিচয় হোক পশ্চিমবঙ্গ। শুধু পশ্চিমবঙ্গই নয়, ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে আরো 2টি বড় পরিবর্তনের দাবি তোলেন তিনি। বিহারের নাম পরিবর্তন, রাজ্যটিকে ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে পাটলিপুত্র করার প্রস্তাব দেন। বখতিয়ারপুর জংশনের নাম বদল, প্রাচীন বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের বেদনাময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে তিনি বখতিয়ারপুর জংশনের নামও অবিলম্বে পরিবর্তনের জোরালো দাবি জানান।
সরকার এবং বিরোধী দুই প্রধান রাজনৈতিক শিবিরের তীব্র অনড় অবস্থানের ফলে আজ আক্ষরিক অর্থে পণ্ড হতে চলেছে ভারতীয় সংসদের চলতি বাদল অধিবেশন। গত কয়েকদিন ধরে চলা চরম রাজনৈতিক উত্তেজনার আবহে বিতর্কিত বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা স্পিকারের কাছে একটি লিখিত চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও নিজেদের পূর্ব নির্ধারিত দাবিতে সম্পূর্ণ অনড় রয়েছে বিরোধী দলগুলি। বিরোধী শিবিরের অত্যন্ত স্পষ্ট এবং জোরালো বক্তব্য হল প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সংশোধনী বিল পাশের অত্যন্ত সংবেদনশীল সময়ে যাবতীয় প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেই সংকটজনক মুহূর্তেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। তাই এখন অধিবেশনে ঠিক অন্তিম লগ্নে এসে নতুন করে কোনো শর্তযুক্ত আলোচনার বা দীর্ঘ ভাষণের আর কোনো প্রয়োজন নেই। পরবর্তী বিগত দিনে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের উপর পুলিশি বল প্রয়োগ এবং চবড়া গুলি চালানোর নির্দেশটি কার বা কাদের তরফ থেকে দেওয়া হয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে সরাসরি এবং পূর্ণাঙ্গ বিবৃতি দিতে হবে। এই দাবিতে অনড় রয়েছে তারা। অন্যদিকে শাসক ও সরকার পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে বিরোধীরা যদি নীতিগত সংসদীয় নিয়মে সুস্থ আলোচনায় রাজি থাকে তবে প্রয়োজনে বাদল অধিবেশনের নির্ধারিত মেয়াদ আরো বাড়ানো যেতে পারে। তবে গত বুধবারই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাফ জানিয়ে দেন যে অমিত শাহর কোন রকম শর্তযুক্ত বক্তব্য শোনার বিন্দুমাত্র আগ্রহ তাদের নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই গোটা ঘটনাটিকে সংসদের ইতিহাসে এক উলটপড়ান হিসেবে দেখছেন। সাধারণত সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলগুলি বিভিন্ন জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনা দাবি তোলে এবং সরকার পক্ষ সে সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর দেয়। কিন্তু বর্তমান ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে, যেখানে সরকার নিজে আলোচনায় অংশ নিতে আগ্রহী হলেও বিরোধী শিবির সরাসরি সে প্রস্তাবে না বলে প্রত্যাখ্যান করে দিচ্ছে, যা বর্তমান ভারতীয় সংসদীয় রাজনীতিতে এক সম্পূর্ণ নজিরবিহীন পরিস্থিতির জন্ম দিয়েছে। এদিকে সংসদের এই চলতি অধিবেশন মুলতবি হওয়ার পর চিরাচরিত প্রথা মেনে লোকসভা স্পিকারের কক্ষে একটি বিশেষ সৌজন্যমূলক চা চক্রের আয়োজন করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উপস্থিত থাকার কথা রয়েছে। আজকের এই চরম রাজনৈতিক সংকট টানাপোড়েনের মাঝে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বে চা চক্রের অনুষ্ঠানে শেষ পর্যন্ত যোগ দেন কিনা সেটাই এখন রাজনৈতিক মহলে সমস্ত নজর রয়েছে। রাজ্য সরকারের দেওয়া ওবিসি শংসাপত্র নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বড় সিদ্ধান্ত জানালো কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, তৃণমূল সরকারের জমানায় জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেছে আদালত। বুধবার বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বর্তমানে ওবিসি এ এবং ওবিসি বি বলে পৃথক কোনো শ্রেণী থাকবে না। ফলে এই ক্যাটাগরির অধীনে ইস্যু হওয়া আগে সমস্ত সার্টিফিকেট বাতিল করা হবে। এই সরাসরি প্রভাব পড়বে সংশ্লিষ্ট শংসাপত্রধারীদের উপর। আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে তাদের সাধারণ শ্রেণী হিসেবে গণ্য করা হবে। প্রেক্ষাপট আইনি পটভূমি। 2010 সালে রাজ্যে ওবিসি সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। 2024 সালে হাইকোর্ট নতুন 66টি সম্প্রদায়ের ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে দেয়। এরপর ওবিসি তালিকায় কিছু রদবদল করা হলে 2010 সালের পর ইস্যু করা শংসাপত্রগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা অভিযোগ উঠছিল। পরবর্তীতে রাজ্য রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার ওবিসির পৃথক ক্যাটাগরি প্রথা তুলে দিয়ে একটি তালিকা চালু করে। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে পুরনো মামলাটি তুলে নেওয়া হয়। এরপরই হাইকোর্টের চূড়ান্ত বাতিলের রায় দেয়। দিল্লি লালকেল্লা চত্বরে 2025 সালে নভেম্বরে হওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণ নিয়ে এবার বড় তথ্য সামনে আনলো রাষ্ট্রসংঘ। বিস্ফোরণে 11 জন নিহত হয়েছিলেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির মনিটরিং টিমের সাম্প্রদায়িক রিপোর্টে হামলার সঙ্গে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যোগসূত্রের কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী লালকেল্লা এলাকায় হওয়া সে বিস্ফোরণের পেছনে AQIC কে দাবি করেছে সংগঠন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আল কায়দা নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দল। বিশেষ করে বাংলাদেশের সংগঠনটির কার্যকলাপ বাড়ানোর চেষ্টা এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতার বিষয়ে সতর্ক করা হয়েছে। এর আগে ভারতের তদন্ত হামলার সঙ্গে আল কায়দা ঘনিষ্ঠ আলসার গাজওয়াত উল হিন্দ মডিউলের যোগসূত্র উঠে এসেছিল। জাতীয় তদন্তকারী সংস্থা মে মাসে এই মামলার 10 জন অভিযুক্তরা AQIC এর সঙ্গে যুক্ত AGOH মডেলের অংশ ছিলেন। তদন্তে আরো জানা যায়, মডিউল হামলার প্রস্তুতি হিসেবে বিস্ফোরক, রকেট ভিত্তিক ডিভাইস এবং ড্রোন সম্পর্কিত প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছিল। NIA এর তদন্ত প্রযুক্তির অপব্যবহারের বিষয়টিও সামনে আসে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জঙ্গি নেটওয়ার্কগুলো এখন বড় সংগঠনের বদলে ছোট ছোট সেল এবং ছড়ানো নেটওয়ার্কের মাধ্যমে কাজ করার দিকে বেশি জোর দিচ্ছে। শুধু তাই নয়, জঙ্গি কার্যকলাপের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সম্ভাব্য ব্যবহার নিয়েও সতর্ক করছে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দল। অর্থাৎ প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে সন্ত্রাসবাদী সংগঠনগুলিও নতুন করে কৌশল গ্রহণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরের বুকে ফের এক নতুন দুর্যোগ ঘনীভূত হচ্ছে, যা সমগ্র পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। গত কয়েকদিন ধরে আবহাওয়ার এক অদ্ভুত খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছিল। তবে বর্তমানে আবহাওয়া দপ্তর এক অত্যন্ত উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। তাদের সর্বশেষ বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরের উপরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যা ক্রমশ শক্তি সঞ্চয় করে একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এই নিম্নচাপটি মূলত প্রতিবেশী রাষ্ট্র ও বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে ক্রমশ ভারতের দিকে এগিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতো অতীতের অনেক নিম্নচাপ উড়িষ্যা উপকূলের দিকে ঘুরে গেল। এবারের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগটি সরাসরি কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর উপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মেঘভাঙা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেক আবহাওয়াবিদ মনে করছেন, যার জেরে সাধারণ জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়তে পারে।
রাজ্যের রাজধানী কলকাতা বরাবরই ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হওয়ার সমস্যায় ভুগে থাকে। এবারের এই নতুন দুর্যোগ সেই পুরনো সমস্যাকে আরো বহুগুণ বাড়িয়ে দিল। মৌসুম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহরতলি এলাকাগুলোতে জন্য ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে স্পষ্ট বলা হয়েছে যে শহরে প্রতি ঘন্টায় প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর যদি একটানা 24 ঘন্টায় চরম বৃষ্টি চলে তা তবে অনায়াসে 200 মিলিমিটারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। রাতের অন্ধকার নামার সাথে সাথে বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে এবং তা পরদিন সকাল পর্যন্ত একটানা চলতে পারে। এই অবিরাম বর্ষণের সাথে সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসন শহরবাসীকে আগেভাগেই সতর্ক করে দিয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুধু কলকাতা নয়, সমগ্র দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে অতি গভীর নিম্নচাপের প্রভাব অত্যন্ত মারাত্মক। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির অবস্থা সবচেয়ে বেশি উদ্বেগজনক। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হতে পারে যে আবহাওয়া দপ্তর সেখানে লাল সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে। অন্যদিকে হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলাতেও ব্যাপক মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু পশ্চিমের দিকে অবস্থিত জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, যার জন্য এলাকাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তীব্র ঝুঁকি রয়েছে, তাই সাধারণ মানুষকে অযথা বাইরে যেতে বারণ করা হচ্ছে। সাত সকালে কেঁপে উঠল লাদাখের পাথরের মাটি। বৃহস্পতিবার লাদাখের লে অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী সকাল 6:05 নাগাদ এই কম্পন অনুভূত হয় লেতে। ভূগর্ভস্থ মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স একটি বার্তা দিয়ে এনসিএস জানিয়েছে কম্পনের সময়সীমা ছিল ভোর 6:05:15। এর ভৌগোলিক অবস্থান ছিল 36.881 উত্তর অক্ষাংশ এবং 74.402 পূর্ব দ্রাঘিমাংশ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘটনার এখনো পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিজ্ঞানীদের মতে গভীর অঞ্চলে ভূমিকম্পের চেয়ে অগভীর বা কম গভীরতার ভূমিকম্প বেশি বিপজ্জনক হয়। অগভীর ভূমিকম্পের ক্ষেত্রে ভূগর্ভস্থ তরঙ্গকে ভূপৃষ্ঠে পৌঁছতে কম দূরত্ব ব্যতিক্রম করতে হয়, যার ফলে তীব্র ঝাঁকুনি হয় এবং এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়। সাধারণত ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার নিচ পর্যন্ত যে কোনো স্থানে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, যাকে অগভীর, মধ্যবর্তী এবং গভীর 3টি অঞ্চলে ভাগ করা হয়। তবে কম গভীরতা হওয়া সত্ত্বেও এবারের ভূমিকম্পে এই অঞ্চলে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। তবে সতর্ক রয়েছে প্রশাসন, কারণ সাধারণ একেবারে কম্পন অনুভূত হওয়ার পর একাধিকবার তার আফটার এফেক্টও হতে পারে। আমেরিকার ম্যাসাচুসেটসে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত 17 বছর কিশোর অরুণ অরবিন্দের বিরুদ্ধে। নিজের মা ও 14 বছরের ছোট ভাইকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে উঠে এসেছে আরো চমকে দেওয়া তথ্য। পরিবারকে হত্যার বিষয়ে ইন্টারনেট এবং চ্যাট জিপিটিতে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেছিল কিশোর, এমনটাই দাবি তদন্তকারীদের। কিশোরের ফোনে সার্চ হিস্ট্রি দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ম্যাসাচুসেটসের অ্যাক্টন এলাকার মার্থা লেনে। মঙ্গলবার সন্ধ্যার পর পরিবারের এক গৃহ শিক্ষক বাড়িতে এসে দরজা বন্ধ পান। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি অরবিন্দের বাবাকে খবর দেন। এরপর তিনি পুলিশকে খবর দেন। বাড়িতে গিয়ে পুলিশ 45 বছরের সুধা ভেঙ্কটেশন এবং তার 14 বছরের ছেলে সিদ্ধার্থ অরবিন্দকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশের দাবি দুজনের শরীরে আঘাতের চিহ্ন ছিল, তবে ঠিক কিভাবে তাদের মৃত্যু হয়েছে এবং কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা জানা যায়নি। ঘটনার পর থেকে অরুণ এবং তার মায়ের গাড়িরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুরু হয় রাতভর তল্লাশি। পরে বুধবার ভোরে ওয়েলল্যান্ড এলাকায় একটি গাড়ির ভেতর থেকে অরুণকে খুঁজে পাওয়া যায়। তার বিরুদ্ধে খুনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, অ্যাক্টন বক্সবরো রিজিওনাল হাই স্কুলের ছাত্র অরবিন্দ মঙ্গলবার তার বাড়িতে নিজের মা ও ভাইকে মারাত্মকভাবে আক্রমণ করার পর মায়ের হোন্ডা অ্যাকর্ড কার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তের সবচেয়ে উদ্বেগজনক দিক উঠে আসে তরুণের ফোন ঘেঁটে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি অরুণ ইন্টারনেট এবং চ্যাট জিপিটি ব্যবহার করে পরিবারের সদস্যদের হত্যা নিয়ে অনুসন্ধান করেছিল। এমনকি এআই চ্যাটবটের সাথে গথিক নোবেলের মতো গল্প তৈরি করতে বিভিন্ন প্রশ্ন করেছিল বলেও তদন্তকারীরা জানিয়েছেন। অরুণের বিরুদ্ধে 2টি খুনের অভিযোগের পাশাপাশি পরিবারের সদস্যকে আক্রমণ, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং মোটর গাড়ি চুরির অভিযোগও রয়েছে। স্বাধীনতা দিবসের উদযাপনে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার 15 আগস্টের অনুষ্ঠানের প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্য 5টি রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে জাতীয় সংহতি আরো দৃঢ় হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল 9টার পর থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পর্যন্ত প্রতিটি প্রশাসনিক স্তরে পতাকা উত্তোলনের স্পষ্ট নিয়ম ও দায়িত্ব বেঁধে দিয়েছে কেন্দ্র। আনুষ্ঠানিকতার বাইরে এবার স্বাধীনতা দিবসকে জনমুখী করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে টানা 1 মাস পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করতে হবে। এছাড়া সন্ধ্যা 6টার পর রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে আয়োজিত হবে অ্যাট হোম অনুষ্ঠান, যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্টজনদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠান। বন্দে মাতরম দিয়ে শুরু হলো সংসদের বাদল অধিবেশনের শেষ দিন। বৃহস্পতিবার লোকসভা অধিবেশন শুরুতেই জাতীয় স্তোত্র 6টি স্তবক বাজানো হয়। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ
এক প্রায় সম্পূর্ণ কক্ষ সে সময় উপস্থিত ছিলেন। বন্দে মাতরম শেষ হওয়ার পরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায় লোকসভা। সংসদের এই প্রথম অধিবেশনের শেষ দিন 6টি স্তবক বন্দে মাতরম গাওয়া হলো। কয়েকদিন আগে জাতীয় স্রোতকে আইনি সুরক্ষা দেওয়ার বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মতি দিয়েছেন। এই ক্ষেত্রে গানের নির্দিষ্ট পরিস্থিতি প্রটোকল নিয়েও কেন্দ্র আগে নির্দেশিকা জারি করেছিল। নতুন আইনে ইচ্ছাকৃতভাবে বন্দে মাতরম গাওয়া আটকানো বা ব্যাহত করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হচ্ছে। তবে শেষ দিনের সূচনাটা যতই তাৎপর্যপূর্ণ, অধিবেশনের শেষটা ততই রাজনৈতিক টানাপোড়েনে ভরা। সকাল থেকে বিরোধী সাংসদদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবার তার স্বাভাবিক বিদায় ভাষণও দেননি। অধিবেশনে সংসদের কাজকর্ম এবং উৎপাদনশীলতা হিসেবে তুলে ধরার রীতিও তাই এবার দেখা গেল না। 20 জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনের অধিকাংশ দিনই বারবার থমকে গিয়েছে। দিল্লিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পৌরদের আন্দোলনের পুলিশের পদক্ষেপ এবং অযোধ্যা রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অভিযোগ নিয়ে বিরোধীরা আলোচনার দাবি জানিয়ে সরব হয়েছিলেন। সরকারের সঙ্গে বিরোধীদের এই টানাপোড়েনে সংসদের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছিলেন। বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ দিনেও সে আলোচনার পথ মসৃণ হলো না। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছিলেন, তবে সেটা হয়ে আর ওঠেনি।